এদিকে ভোটে জিতেই শেখ হাসিনাকে সুখবর দিলেন শুভেন্দু। প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা। বিএনপির বিরুদ্ধে অ্যাকশন শুরু। একদিনে 3টা সুসংবাদ পেল আওয়ামী লীগ। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারী যে মন্তব্য করলেন, মানে তাদের বিজয়ের পরে তিনি শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বললেন, শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করবেন প্রধানমন্ত্রী হিসেবে। শুভেন্দু অধিকারীর এই বিজয়ের পরে শেখ হাসিনাকে নিয়ে মন্তব্যের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা? পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রত্যাবর্তন করাবেন এবং মৌলবাদী পাকিস্তানি গোষ্ঠীদের নাকে খত দিয়ে বাংলাদেশ এবং ভারতবর্ষ ছাড়া করবেন। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি জয়লাভ করেছে এবং বিজেপির এই জয়লাভকে কেন্দ্র করে বাংলাদেশে বইছে আনন্দের বন্যা। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য 14 জনের টিম কাজ করছেন। শেখ হাসিনা এমনি এত কনফিডেন্স দিয়ে বলে না, আমি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছি, সকলের বিচার করা হবে, যারা আমার সোনার বাংলাদেশ ধ্বংস করেছে, যারা বাংলাদেশের মানুষকে এই 2 বছরের কাছাকাছি সময় কষ্ট রেখেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগকে বিএনপি ভয় পাচ্ছে। বিএনপি ভাবতেছে আওয়ামী লীগ যদি কোনো কারণে মাঠে চলে আসে সেক্ষেত্রে তারা মোকাবেলা করতে পারবে না। অর্থাৎ আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দমিয়ে রাখার জন্য কিংবা মোকাবেলা করার জন্য ওইটুক সক্ষমতা বিএনপির মধ্যে নাই। দ্বিতীয়ত, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি জঘন্য, যার কারণে সেনাবাহিনীকে বেড়াকে ফেরানো হচ্ছে। ওয়েট এন্ড সি, ওয়াচ, আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। জিন্দগি মত এক করকে हम लड़ेंगे, বাট ডোন্ট কোয়ার, দিস ইজ নট দ্য প্লেস ফর কোয়ার। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জামাত এবং বিএনপির একটা অপপ্রচার দীর্ঘদিন থেকে তারা চালিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ইন্ডিয়ার দালাল, আওয়ামী লীগ নাকি ইন্ডিয়ার সুবিধাভোগী, এমন অনেক মিথ্যা সমালোচনা বিএনপি জামাত বরাবর করেছে। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে থেকে যাওয়ার পর বাংলাদেশের যে পরিস্থিতি, যে ঘটনা ঘটছে এবং সামনের দিনগুলো আরও কত কঠিন পরিস্থিতি মুখোমুখি হতে পারে তা আমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছি। দর্শক, আজকের ভিডিওটা অতিটা গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জামাত এবং বিএনপির একটা অপপ্রচার দীর্ঘদিন থেকে তারা চালিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ইন্ডিয়ার দালাল, আওয়ামী লীগ নাকি ইন্ডিয়ার সুবিধাভোগী, এমন অনেক মিথ্যা সমালোচনা বিএনপি জামাত বরাবর করেছে, করে আসছে। যেমনটা 26 লক্ষ ভারতীয়কে ডেকে এনে আওয়ামী লীগ সরকার চাকরি দিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশকে আরেকটা সিকিম বানিয়ে ফেলেছে। এই ধরনের অসংখ্য মিথ্যাচার জামাত, বিএনপি, শিবির, ছাত্রদল অর্থাৎ দেশদ্রোহী, দেশবিরোধী চক্রান্তকারীরা বরাবর করে এসেছে। গত বছর জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানে এইগুলা ব্যাপকভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজে লাগিয়েছে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মব ভায়োলেন্সের হাত থেকে বাঁচার জন্য, অর্থাৎ জীবন বাঁচাতে, জীবন রক্ষা করতে আমার মতো অনেকেই ইন্ডিয়া গিয়েছিল। এইসব নিয়ে এই জামাত শিবিরের জিহাদি জঙ্গিরা প্রচুর ট্রল করেছে। ফেসবুক তাদের নিয়ন্ত্রণে ছিল, ফেসবুকে তাদের অ্যালগরিদম ভালো ছিল, তারা ব্যাপক মিথ্যাচার করেছে। এটা আমরা গত 2 বছর যাবৎ ভুক্তভোগী আমরা দেখে আসছি। কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে কয়েক হাজার জামাত শিবিরের ক্যাডার, জামাত নেতা এবং জিহাদি জঙ্গি আছে। এটা তো দৃশ্যমান সত্য এবং এটার প্রমাণ খুব শীঘ্রই আপনারা পাবেন। আজ অবধি কেউ একটা প্রমাণ দিতে পারবেন আওয়ামী লীগের কোন নেতা কলকাতায় গিয়ে সেখানে বিয়ে করেছে, সংসার পেতেছে? পারবেন দিতে? পারবেন না, কারণ এই ধরনের কোনো ঘটনা আওয়ামী লীগ ঘটায়নি। কিন্তু জামাত শিবিরের অনেক ক্যাডার এই ইন্ডিয়াতে সেটেলড হয়েছে, বিয়ে করেছে, এমনকি ভুয়া পাসপোর্ট তাদের আছে, আধার কার্ড, প্যান কার্ড, যত ডকুমেন্টস প্রয়োজন প্রত্যেকটা ডকুমেন্টস এই জামাত শিবিরের জিহাদি জঙ্গিদের আছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশের জঙ্গিবাদ দমনে একটি দৃশ্যমান কঠোর অবস্থান গ্রহণ করেছিল, যেটা সর্বমহলে প্রশংসনীয় হয়েছিল। শেখ হাসিনা প্রশংসা কুড়িয়েছিলেন। এরপর যখন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হলো, বিশেষ করে 2013 সাল পরবর্তী সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন রাজাকার গুলাকে একের পর এক টানানো শুরু করলেন, তখন এই রাজাকারের বাচ্চারা অনেকেই দেশটাকে উত্তপ্ত করে বর্ডার ক্রস করে ভারতে ঢুকে যায়। ঠিক একই সময়ে হেফাজত ইসলাম 5 মে ঢাকা মহানগরে তাণ্ডব চালায়। শাপলা চত্বরের সেই সমাবেশ করা হয়েছিল মূলত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার জন্য। তখন উল্টো
আওয়ামী লীগের নামে ব্লেম আসলো, আওয়ামী লীগ নাকি হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে, লাশ পুড়িয়ে ফেলেছে, এমন অপবাদ দেয়া হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো সেখানে একটা লোকও মারা যায় নাই। শুনলাম বর্তমান সরকার শাপলা চত্বরে 30 জনের উপরে হত্যাকাণ্ডের প্রাথমিক প্রমাণ পেয়েছে। এই প্রমাণটা জাতির সামনে তুলে ধরা হোক, কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরাও একটু দেখি। ঠিক সে সময় বাংলাদেশের অনেক জঙ্গি, জিহাদি জামাতি জঙ্গি শিবিরের ক্যাডাররা অন অ্যারাইভাল ভিসায় প্রথমে নেপালে যায়। অনেক জঙ্গি আবার বর্ডার ক্রস করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় যায়। অনেকে আবার নেপাল থেকে বিহার বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে অনুপ্রবেশ করে। ইন্ডিয়ান ইমিগ্রেশনে এদের কোনো নথি ছিল না, না ফিঙ্গার ছিল, না নাম ছিল, না কোনো ছবি ছিল। আবার এদের বড় একটা অংশ লিগ্যাল ভিসাতে আগে থেকেই ভারতে চলে গিয়েছিল, কারণ তারা পরিস্থিতি জানতো। তারপর সেখানে গরিব মুসলিম মেয়েদেরকে বিয়ে করত, এরপর ভিসার স্ট্যাটাস পরিবর্তন করে X1 ক্যাটাগরিতে নিত। আমি যদি ভুল না করি, X1 ক্যাটাগরি হলো ভারতীয় কোন নাগরিককে বিয়ে করে দীর্ঘস্থায়ী ভিসা, যেটা টুরিস্ট ভিসায় গিয়েও মাইগ্রেট করা যায়। আবার এইভাবে 7 বছরের বেশি সময় ভারতে অবস্থান করলে আইন অনুযায়ী পাসপোর্টও নেওয়া যায়। শিবিরের অসংখ্য জিহাদি জঙ্গি খুনি ক্যাডাররা এই সিস্টেমের সুযোগ নিয়েছে। তারপর বাকি যারা থাকতো, মানে বিয়ে করতো না বা বিয়ে করতে পারতো না, তাদেরকে পরিবারের সদস্য বানিয়ে যারা বিয়ে করতো তারা তাদের কাগজপত্র করে দিত। 8-9 বছর পূর্বে এই প্রক্রিয়া খুব সহজ ছিল, ভারতীয়রা নিশ্চয়ই জানেন। আর এই সব প্রক্রিয়া সম্পন্ন করতে বিন্দু মাসি, মমতার লোকজন সর্বাত্মক সহযোগিতা করত। আর এই প্রক্রিয়া করতে 20,000 রুপির মতো খরচ হতো, ক্ষেত্র বিশেষে কম লাগতো, বেশি লাগতো। এই প্রক্রিয়ায় বিগত 15 বছর আগে যারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল, মানে যেসব জঙ্গিরা, জিহাদিরা, এদের প্রত্যেকের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট পর্যন্ত বর্তমান সময়ে আছে। তারপর এই জঙ্গিদের একটা বিশাল অংশ ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেত, বিশেষ করে তুরস্ক। এখানে যাওয়া আসা করে জঙ্গি নেটওয়ার্ক গুলাকে সক্রিয় করেছে। এর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় আজ পরাজিত, আর বাংলার মসনদ এখন পুরোপুরি কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির দখলে। যে বিশাল মুসলিম ভোট ব্যাংক এতদিন দিদিকে বাংলার মাটিতে অপ্রতিরোধ্য করে রেখেছিল, তারা আজ নিজেদের মারাত্মক ভুলে চরম আতঙ্কে দিন গুনছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নোংরা চাণক্য নীতি আর ভয়ঙ্কর সাম্প্রদায়িক মেরুকরণের কাছে কি তবে শেষ পর্যন্ত এভাবেই হার মানতে হলো বাংলার দীর্ঘদিনের ধর্ম নিরপেক্ষতাকে? হ্যাঁ দর্শক, এটাই এখনকার সবচেয়ে বড় এবং নির্মম বাস্তবতা। উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনাকাঙ্ক্ষিত হারের পর এবং কট্টরপন্থী বিজেপির এই বিজয়ের পর পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমানদের ঘাড়ে ঠিক কতটা ভয়ঙ্কর খড়গ নেমে আসতে চলেছে তা নিয়ে আজ আমরা এক গভীর এবং চাঞ্চল্যকর বিশ্লেষণ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাই খুব ভালো করে জানতো পশ্চিমবঙ্গের প্রতি 3টি ভোটের একটি হলো মুসলিম ভোট। দিল্লির স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটি বা CSDS এর পরিসংখ্যান অনুযায়ী 2021 সালের বিধানসভা নির্বাচনে এই হিন্দুত্ববাদী বিজেপি যখন হিন্দু ভোটের 50% নিজেদের পকেটে পড়েছিল, তখন দিদিকে নিশ্চিত পতনের হাত থেকে বাঁচিয়েছিল এই মুসলিম ভোটই। প্রায় 75% মুসলিম ভোট সেবার একচেটিয়াভাবে পড়েছিল তৃণমূলের বাক্সে। নরেন্দ্র মোদীর কোটি কোটি টাকার আগ্রাসী প্রচারণা আর ইডি CBI এর ভয়ও সেবার দিদিকে এক চুল টলাতে পারেনি। কিন্তু এবার চিত্রটা সম্পূর্ণ বদলে গেল। মোদী এবং অমিত শাহ খুব ভালো করে জানতেন তারা সরাসরি মুসলমানদের ভোট কখনোই পাবেন না, কারণ তাদের সেই রাজনৈতিক সততা এবং যোগ্যতা কোনোটাই নেই। তাই তাদের নোংরা কৌশল ছিল অত্যন্ত স্পষ্ট, যে কোনো উপায়ে মুসলমানদের ভোট ভাগ করো। আর এই জঘন্য বিভাজনের কৌশলে তারা আজ পুরোপুরি সফল হয়ে বাংলার ক্ষমতা দখল করে নিয়েছে। কিভাবে কাজ করলো তাদের এই নোংরা কৌশল? আসামে তারা ঠিক যে আসাম মডেল ব্যবহার করে ক্ষমতা দখল করেছিল, বাংলায় তারা হুবহু সেটাই প্রয়োগ করলো অত্যন্ত সুকৌশলে। রাজনীতিতে একটা খুব প্রচলিত প্রবাদ আছে, 2 বিড়ালের ঝগড়ায় সবসময় ধূর্ত এক বানর পিঠা খেয়ে যায়। অর্থাৎ শক্তিশালী 2 পক্ষ যখন নিজেদের মধ্যে লড়াই করে, তখন তৃতীয় কোনো পক্ষ খুব সহজেই সেই সুযোগের ফায়দা লুটে নেয়। আসামে একসময় মুসলিম ভোটের সবচেয়ে বড় অংশ পেত কংগ্রেস, কিন্তু সেখানে বদরুদ্দিন আজমলের দল AIUDF যখন মাঠে নামলো,
তখন মুসলিম ভোট কংগ্রেস আর ওই দলের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ফলাফল কি হলো? বিরোধীরা নিজেদের মধ্যে লড়াই করে দুর্বল হলো, আর মাঝখান থেকে দিব্যি হেসে খেলে ক্ষমতায় বসে গেল বিজেপি। পশ্চিমবঙ্গেও ঠিক এই মারাত্মক ফাঁদেই পা দিল মুসলিম ভোটারদের একাংশ। তারা ভাবল দিদি তো তাদের জন্য আশানুরূপ কিছুই করেননি, তাই নতুন কোনো দলকে ভোট দিই। কেউ হয়তো আসাদুদ্দিন ওয়েইসির মিমের দিকে ঝুঁকলেন, কেউ বা অন্য কোনো ছোট দলের দিকে। এই চরম রাজনৈতিক অপরিণামদর্শিতার সুযোগটাই পুরো মাত্রায় লুটে নিল নরেন্দ্র মোদীর কট্টরপন্থী দল। ভোট ভাগ হলো, মমতার শক্তি হু হু করে নামলো, আর পেছনের দরজা দিয়ে বাংলার সিংহাসনে বসে গেল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো অনেক ত্রুটি ছিল, চাকরি, শিক্ষা বা উন্নয়নের ক্ষেত্রে মুসলিম সমাজের সব প্রত্যাশা তিনি হয়তো শতভাগ পূরণ করতে পারেননি। সাধারণ মানুষের কিছু ক্ষোভ বা অভিমান থাকাটা অস্বাভাবিক কিছু ছিল না, কিন্তু একটা চরম সত্য কথা আজ অস্বীকার করার কোনো উপায় নেই। নরেন্দ্র মোদী আর অমিত শাহের মতো কট্টরপন্থীদের বিষাক্ত থাবা থেকে বাংলার সংখ্যালঘুদের রাজনৈতিক ও সামাজিকভাবে নিরাপদ রাখতে মমতা